ইলাস্ট্রেটরের মডিউল হচ্ছে এটা। ইলাস্ট্রেটরে আমরা 7টা ক্লাস করব। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি আইডিয়া অফ ইলাস্ট্রেটর। এখন আমরা মূলত ডিজাইন করি দুই মাধ্যমের জন্য, দুই কারণে ডিজাইন করি। একটা হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়ার জন্য, আর একটা হচ্ছে ওয়েব মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য। ওকে, তাহলে দুই ধরনের ডিজাইন, আমরা দুই ধরনের না, দুই মাধ্যমের জন্য আমরা ডিজাইন করে থাকি মূলত। একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য, আর একটা হচ্ছে আমাদের প্রিন্ট মিডিয়া বা ওয়েব মিডিয়ার জন্য। ওকে, তো প্রিন্ট মিডিয়ার জন্য যে ডিজাইনটা করা হয় সেইটা মূলত ইলাস্ট্রেটর দিয়ে করা হয়ে থাকে। আচ্ছা, আর ওয়েব মিডিয়ার জন্য বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য যে ডিজাইনটা করা হয় সেটা মূলত ফটোশপ দিয়ে করা হয়ে থাকে। এটা আজকে আমরা নতুন করে জেনে নেই। ওকে, এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে ফটোশপ দিয়ে তো আমরা প্রিন্ট মিডিয়ার ডিজাইনও করেছি, যেমন বিজনেস কার্ড, ফ্ল্যায়ার, এগুলো কিন্তু প্রিন্ট মিডিয়ার ডিজাইন, বাট এটা কেন আমরা তাহলে ফটোশপ দিয়ে করলাম? আচ্ছা, ফটোশপ দিয়ে যেমন ওয়েব মিডিয়ার ডিজাইন করা যায়, পাশাপাশি প্রিন্ট মিডিয়ার ডিজাইনও কিন্তু করা যায়। অপশন দুটোই আছে, বাট নিয়ম যেটা, সেই নিয়মের কথাটাই আমি বললাম। পাশাপাশি আমরা যখন একটা লোগো ক্রিয়েট করব, সেই লোগোটাকে নিশ্চয়ই আহ, শুধুমাত্র ওয়েবের জন্য রাখবো না। এটা এমন হতে পারে বড় বড় কোম্পানির লোগো যদি হয় তাহলে ওটাকে অবশ্যই প্রিন্ট করা লাগতে পারে। তো একটা লোগো ছোট ছোট জায়গায় প্রিন্ট হবে বিষয়টা এমন নয়, সেটা অবশ্যই বড় বড় বিলবোর্ডের মধ্যেও কিন্তু প্রিন্ট হতে পারে। তো ছোট্ট লোগোটাকে যখন আমরা বড় করে বা বড় একটা বিলবোর্ডের মধ্যে দিতে যাব, তখন অবশ্যই সেটা ফেটে যাবে। তার কারণ কারণ হচ্ছে ফটোশপ রাস্টার বেস একটি সফটওয়্যার। রাস্টারটা কি? রাস্টার হচ্ছে, আমরা যদি ফটোশপের মধ্যে যাই, ছোট্ট একটা উদাহরণ দেই, হয়তো বুঝতে পারবো। আমি একটা শেপ নিয়ে নিলাম, হ্যাঁ, এবার মুভ তুলে যাই, এটাকে যদি একটু জুম করি, এইভাবে, এটা কি দেখতে পাচ্ছি আমরা? ছোট ছোট কয়েকটা বা অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি, আই মিন ফেটে গেছে, তাই না? এটা হচ্ছে একটা বক্স, মানে এটা হচ্ছে একটা পিক্সেল। 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, 5 পিক্সেল, তার মানে অনেকগুলো পিক্সেলের সমন্বয়ে একটা কালার তৈরি হয়। আর যেখানে পিক্সেল দেখা যায় সেই সফটওয়্যারটাকেই বলা হয় মূলত রাস্টার বেস সফটওয়্যার, রাস্টার সফটওয়্যার। তো রাস্টার বেস সফটওয়্যারে যে কোনো ধরনের ডিজাইন করলে সেই ডিজাইনের মেইন সাইজ থেকে যদি কখনো একটু বড় করা হয় অবশ্যই সেটা ফেটে যায়। ওকে, বাট ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস একটি সফটওয়্যার। এই সফটওয়্যারে যদি আমরা প্রিন্ট মিডিয়ার কোনো ডিজাইন করি এবং সেটা ছোট্ট একটা ডিজাইন করলাম, বাট সেটা আমরা অনেক বড় করে ফেললাম, অনেক বড় কেন, যত বড়ই করি না কেন অবশ্যই সেটা কখনোই ফাটবে না। এবং এটাই হচ্ছে ইলাস্ট্রেটর বা ভেক্টর বেস সফটওয়্যারের গুণাগুণ। ওকে, আমরা যদি এটা নিই, এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এটাকে আমি একটু জুম করি, এই যে জুম করলাম, এই যে কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু কোনোভাবেই ফাটেনি। 100% জুম আমি করে ফেললাম, বাট এটা কিন্তু ফাটেনি। ফেটে গিয়েছে কোনটা? ফটোশপের এটা, কারণ এটা হচ্ছে রাস্টার এবং এটা হচ্ছে ভেক্টর, যে কারণে এটা ফাটেনি, ফাটবেও না। তাহলে দুটো সফটওয়্যারের মধ্যে পার্থক্যটা আমরা কিন্তু বুঝতে পারলাম। এখন যদি আমরা এটা প্রশ্ন করি যে তাহলে ইলাস্ট্রেটরে আমরা ওয়েব মিডিয়ার ডিজাইন কি করতে পারবো না? হ্যাঁ, ইলাস্ট্রেটরেও আমরা ওয়েব মিডিয়ার ডিজাইন, ওয়েব মিডিয়া কোনগুলো? ওয়েব মিডিয়া হচ্ছে পিএইচডি টেমপ্লেট যেগুলো তৈরি করা হয়, ফেসবুক কভার ডিজাইন তৈরি করা হয়, ফেসবুক পোস্ট ডিজাইন তৈরি করা হতে পারে, অর্থাৎ যেটা প্রিন্ট হচ্ছে না, এক কথায় যেটা প্রিন্ট হচ্ছে না সেটাই কিন্তু ওয়েব মিডিয়ার ডিজাইন। তো এখানেও কিন্তু ওয়েব মিডিয়ার ডিজাইনটা করা যায়, পাশাপাশি প্রিন্ট মিডিয়ার ডিজাইনের জন্যই এই সফটওয়্যারটা বেস্ট। আর ফটোশপ হচ্ছে ওয়েব মিডিয়ার জন্যই বেস্ট, ওখানে প্রিন্ট মিডিয়ার ডিজাইন না করাই ভালো, যদিও করা যায়। ওকে, নেক্সট আমরা দেখি ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট। অর্থাৎ আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করব, এবং ডকুমেন্ট জিনিসটা কি আমরা সেটা জানি, যে কোনো ধরনের ইমেজ হতে পারে, ছবি, যাই হোক না কেন, লোগো হোক, ইমেজ হোক, যাই হোক, প্রত্যেকটাই এক একটা ডকুমেন্ট। বাট ব্লাঙ্ক ডকুমেন্ট বা নতুন ডকুমেন্ট বলতে কি বোঝায়? আমরা যেমন ফটোশপে ফাইল থেকে নিউতে গিয়েছিলাম, নিউ থেকে এই বক্সটাকে সেট আপ করে যখন একটা বোর্ড নিয়েছিলাম, আর্ট বোর্ড, বা এটাই ডকুমেন্ট, এটাই আর্ট বোর্ড। এটাকে আবার ক্যানভাসও বলা যেতে পারে, ক্যানভাস, যেখানে আমরা বিভিন্ন টুলের সাহায্যে বা রং তুলির সাহায্যে আমরা রং করব, কালার করব, বা বিভিন্ন ধরনের
ডিজাইন করব। এটাই হচ্ছে আমাদের আর্টবোর্ড, এটাই হচ্ছে আমাদের ডকুমেন্ট, এটাই হচ্ছে আমাদের কি বললাম একটু আগে, এটা হচ্ছে ডকুমেন্ট আর্টবোর্ড, আর একটা হচ্ছে ডকুমেন্ট আর্টবোর্ড। আচ্ছা, যাই হোক না কেন, তিনটা জিনিস এটাকে বলা হয়, তিনটা। তো বেসিক্যালি আর্টবোর্ডই বলা হয়, বলা যেতে পারে, বা ক্যানভাস। আচ্ছা, মনে পড়লো, ক্যানভাস। ক্যানভাসের উপরে তো আঁকা কি করতে হয়, ছবি আঁকতে হয়। তো এখানে আমরা ছবি আঁকবো, বা এখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করব। আচ্ছা, তো আমরা তো নিলাম, নেওয়ার পরে এবার ইন্টারফেসটা দেখি। একটা ক্যানভাস আমরা নিয়ে নিলাম, এই ক্যানভাসটা নেওয়ার পরে আমরা ইন্টারফেসটা দেখব। আচ্ছা, তার আগে আমরা ছোট্ট আরেকটা কাজ করে আসি, যদিও আমরা ফটোশপে দেখেছিলাম, তারপরও আবার দেখি। ফাইল থেকে নিউ, নিউ থেকে এই যে বক্সটা আছে, এই বক্সের কিছু কাজ আমরা দেখব। কারণ হচ্ছে ফটোশপে এই বক্সের যে কাজগুলো আছে এইখানে, অর্থাৎ ইলাস্ট্রেটরে আরেকটু বেশি বা এক্সট্রা একটু কাজ এখানেও কিন্তু আছে, যে কারণে ওকে, যে কারণে আমরা এইখানে অবশ্যই অবশ্যই এবার একটু দেখবো, সেটা হচ্ছে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আমাদের নেম। এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, চাইলে না দিলে কোনো প্রবলেম নেই। প্রোফাইলের মধ্যে কি, প্রোফাইলের মধ্যে দেখতে পাচ্ছি প্রিন্ট, ওয়েব, ডিভাইস, অর্থাৎ যে কারণে আমরা ডিজাইনটা করব সেটা এখানে উল্লেখ করে দিতে পারি। তো আমরা যেহেতু প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করি, তো প্রিন্টটা সিলেক্ট করে দেই। এবং এর পরের যে অপশন সেটা হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ডস। আর্টবোর্ডসটা কি, আমরা ফটোশপে কিন্তু একটাই আর্টবোর্ড নিতে পেরেছিলাম, সাদা যে এরিয়াটা ছিল সেটা আমরা একটা নিয়েছিলাম, মাত্র একটা। ওকে, বাট এখানে আমরা নিতে পারবো 100টা। একের অধিক মিন্স ম্যাক্সিমাম 100টা নিতে পারবো, অনেক, 100টা। তো আমরা যদি এখানে একের অধিক অর্থাৎ 10 দিয়ে দেই, অথবা 100ই দিয়ে দেই, 100 দেওয়ার সাথেই কিন্তু দেখতে পাচ্ছি ডান পাশে কিছু অপশন ভিজিবল হয়েছে। এই একটা, এই একটা, তিনটা অপশন এখানে ভিজিবল অবস্থায় দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা যদি ওকে করে দেই, কয়টা দেখতে পাচ্ছি, 100টা। 1 2 3 4 5 6 7 8 9 10, এই সিরিয়ালে 10টা দেখতে পাচ্ছি। আবার ওপরে নিচে এই সিরিয়ালে কিন্তু 10টা দেখতে পাচ্ছি। তাহলে কয়টা হলো, 10 10 100টা হলো। এগুলো কিন্তু প্রত্যেকটা অনেক বড় বড় ডকুমেন্ট, বাট ছোট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাকে পুরোটাই দেখাতে চাচ্ছে, বা আমাকে আমার সামনে পুরোটাই শো করবে বিধায় প্রত্যেকটা ছোট ছোট অবস্থায় এখানে প্লেস হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমরা আবারও ফাইল থেকে নিউ, এই বক্সটা একটু দেখি। এখানে ডান পাশে যে অপশনটা, এটা কি, এই যে ছোট্ট অপশন, এটা এটা এটা, এইগুলো হচ্ছে আমি যখন এই প্রথম বক্সের মধ্যে বা আর্টবোর্ডের মধ্যে কিছু একটা লিখবো, লিখতে লিখতে ফাইনালি শেষে যখন যাচ্ছি, তখন এই লেখার ফ্লোটা কোন দিকে যাবে, ডান দিকে যাবে না নিচের আর্টবোর্ডের উপরে যাবে, এটা এখান থেকে দেখিয়ে দিতে হয়। প্রথম যেটা, এটা হচ্ছে ডান দিকে যাবে, এভাবে দেওয়া। ওকে, এইভাবে এখান থেকে আমরা প্রথমটাই সিলেক্ট করে দিতে পারি, বা এটা দেওয়াই বেটার। আচ্ছা, পরে যেটা, এটা হচ্ছে কলামস। কলামস মানে হচ্ছে আমি একটা লাইনের মধ্যে কয়টা আর্টবোর্ড প্লেস করতে চাই সেটা এখানে উল্লেখ করে দিতে পারি। এখানে দেখেন 10 দেওয়া, এখানে কিন্তু 10টাই আছে। স্পেসিংটা কি, স্পেসিং হচ্ছে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের দূরত্ব বা মাঝখানের জায়গা কতটুকু হবে সেটা আমি মেনশন করে দিতে পারি স্পেসিং এর এই জায়গাটাতে, এইখানে। ওকে, তো স্পেসিং আমার এখানে 20 পিটি দেওয়া আছে, 20 পিটি থাকতেই পারে। আচ্ছা, তারপরে আমি যদি এটাকে কেটে দেই, কেটে দিলাম, এটাকেও কেটে দেই, আবারও একটু নিয়ে নিই, এখানে আমি 1 দিয়ে দিই, 100 আমার দরকার নেই, আমি এখানে 1 দিয়ে দিই। 1 দেওয়ার সাথে সাথেই কিন্তু এই তিনটা অপশন ডিসেবল হয়ে গেল। সাইজের মধ্যে দেখতে পাচ্ছি যে লেটার, লিগাল, তারপরে A4 আছে, 3 আছে, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা নিতে পারি। অথবা আমরা চাইলে নিজের মতো করে এখানে যখন ফিক্সড করে দিব, এই জায়গাটাতে কাস্টম লেখা উঠবে, বা কাস্টম ভাবে এটা অটোমেটিক নিয়ে নিবে। আচ্ছা, ইউনিটস এর মধ্যে একটু দেখি, ইউনিটসটা কি, ইউনিটস হচ্ছে পয়েন্টস, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এবং পিক্সেল। আমরা পিক্সেল বা ইঞ্চি দিয়েই বেশি কাজ করব, তো ইঞ্চিটা সিলেক্ট করে দেই, এবং এইখানে আমরা যদি 15 দেই, এবং এই হাইটের মধ্যে দেই 10। ওকে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে দেখেন ওরিয়েন্টেশন এবং ব্লিড নামে একটা
অপশন আছে, দুটো অপশন আছে। ওরিয়েন্টেশন হচ্ছে আমি যখন এটাতে ক্লিক অবস্থায় কিন্তু এখন আছে এই শেষেরটায়, বাট আমি যদি প্রথমটায় ক্লিক করি তাহলে 15 নিচে আসবে, 10 উপরে চলে যাবে, অর্থাৎ ভার্টিক্যালি এই আর্টবোর্ডটা প্লেস হবে। আর এখন যেভাবে আছে এটা হচ্ছে হরিজন্টালি প্লেস অবস্থায় রয়েছে। আমি ভার্টিক্যালি দেওয়ার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করি এবং দেখেন 15টা নিচে চলে আসলো, এই যে। সুতরাং এই ওরিয়েন্টেশন এখান থেকেও ঠিক করে দেওয়া যায়। আমি লাস্টেরটাই ক্লিক করে দিয়ে দেই। ওকে, এবার ব্লিড এরিয়াটা একটু দেখি। ব্লিড এরিয়া হচ্ছে আমরা যখন বিজনেস কার্ড করেছিলাম বা ফ্ল্যাট তৈরি করেছিলাম তখন কিন্তু একটা ব্লিড এরিয়া আমাদের আলাদাভাবে নিতে হয়েছিল। বাট এইখানে অর্থাৎ ইলাস্ট্রেটরে যখন আমরা একটা আর্টবোর্ড নিব বা একটা ডকুমেন্ট নিব তখন আগে থেকেই আমরা ব্লিড এরিয়াটা ফিক্সড করে নিয়ে নিতে পারি। যেমন আমরা যদি এই ছোট্ট দুটো অ্যারোর উপরেরটা ক্লিক করি দেখতে পাচ্ছি 0.125 এবং সেটা 4টা জায়গায় টপ বটম লেফট রাইট এই 4টা জায়গায় কিন্তু একইভাবে একটা অপশন রয়েছে বা একটা কিছু পয়েন্ট রয়েছে 0.125। ওকে, আমরা চাচ্ছি যে লেফটের মধ্যে 25 থাকবে, ওয়ানটাকে কেটে দেই, বাট হলো না। কেন হলো না? 25 শুধুমাত্র এক জায়গায় কেটে দিলাম, ওয়ান সব জায়গায় কেটে গেল। আবার আমি যদি এখান থেকে ওয়ান দিয়ে দিই তাহলে সব জায়গায় ওয়ান হয়ে গেল। এটা কিভাবে হলো? আমরা ডান পাশে দেখতে পাচ্ছি একটা লক চিহ্নের মতো দেখা যাচ্ছে বা সেকলের মতো দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করি। এবার যদি অন কেটে দিই শুধু এটারই চেঞ্জ। ওকে, এটা হচ্ছে আমি লক করে রেখে দিই, লক করে রেখে দিলাম। এবার সব জায়গায় আবার 2 হয়ে গেল, যে কোনো একটা জায়গায় আমি 1 দিয়ে দিই, এবার সব জায়গায় 0.125 হয়ে গেল। তো 125 হচ্ছে মিনিমাম ব্লিড, এই ব্লিডটা আমরা রেখে দিতে পারি। অ্যাডভান্সের মধ্যে দেখতে পাচ্ছি সিএমওয়াই কে RGB, সিএমওয়াই কে কি কালার মুড, অবশ্যই প্রিন্ট কালার মুড হচ্ছে সিএমওয়াই কে। আবার এখানে কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে হাই 300 পিপিআই, পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, মানে হচ্ছে শর্টকাট পিপিআই। তো 300 তো দিতেই হয় রেজুলেশন আমাদের প্রিন্ট মিডিয়ার জন্য। আবার এইখান দিয়েও কিন্তু আমরা ওয়েব মিডিয়ার কাজ করতে পারি, যে কারণে অপশনটা আছে স্ক্রিনে 72 পিপিআই। ওকে, বা ওয়েব মিডিয়ার জন্য 72 দিতে হয়, যেটা এখানেও আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি 150 আছে, 150 দিয়ে কাজ করা যেতে পারে। এতটুকু, এখানে আর কোনো কিছুতে আমরা হাত দিব না। জাস্ট এখন যদি ওকে প্রেস করি, ওকে ওকে প্রেস করলাম, একটা আর্টবোর্ড তৈরি হলো। এবং চারপাশে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে লাল একটা বর্ডার, এই যে এখান থেকে এই পর্যন্ত সাদা পর্যন্ত এই পুরোটাই হচ্ছে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া আমরা দেখলাম। এখন আমরা একটা আর্টবোর্ডও নিয়ে নিয়েছি, পাশাপাশি এখন একটু যদি ইন্টারফেসটা দেখে নিই। ইন্টারফেসটা দেখার জন্য আমরা ডান দিকে একটু তাকাই, এখানে হচ্ছে যা থাকে বা যা থাকবে, যেমন এই একটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্যানেল। আচ্ছা, আমাদের ওপরের যে অপশনটা এটা হচ্ছে মেনু, আমরা জানি ফাইল এডিট অবজেক্ট, এটা কিন্তু আমরা দেখেছিলাম ফটোশপের মধ্যে। ঠিক তার নিচে যেগুলো এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল বলতে ফটোশপে বলেছিলাম আমরা অপশন বার। অপশন কেন বলেছি? এক একটা টুলের মধ্যে যে অপশন, সেই অপশনগুলোই মূলত এখানে শো করতো। বাট এখানে দেখেন এই একটা ক্লিক করলাম, কোনো শো নেই। এই একটা ক্লিক করলাম, কিছু আসলো না। এই একটা ক্লিক করলাম, কিছু আসলো না। মানে এখানে এক একটা টুলস স্বয়ং সম্পূর্ণ বা স্বতন্ত্রভাবে কাজ করে নিজের মতো করে, তার কোনো অপশন আলাদাভাবে প্রয়োজন হয় না। বাট এখানে যা আছে প্রত্যেকটাই হচ্ছে এখানে এক একটা টুলের, ওকে, কমন জিনিস। এই প্রত্যেকটা টুলের যে কমন বিষয়টা থাকে সেটা এই কন্ট্রোল প্যানেলের মধ্যে আছে, যে কারণে আলাদাভাবে দেওয়ার দরকার হয়নি। ওকে, আচ্ছা, এইবার আমরা একটু দেখি আমাদের পরের অপশনে কি আছে। রেক্ট্যাঙ্গেল টুল ইন্টারফেসটা আমরা দেখলাম। আসলে ইন্টারফেসটা হচ্ছে পুরো ফটোশপের মতো, বা ম্যাক্সিমাম টুল হচ্ছে ফটোশপের মতোই। এখানে দুই একটা টুলস একটু ভিন্ন ভিন্ন আছে, এর বাইরে ম্যাক্সিমাম টুলই ফটোশপের মতোই কাজ করে। রেক্ট্যাঙ্গেল টুল কিন্তু আমরা কম বেশি সবাই চিনি। তো সেটা দেখার আগে আমরা এই স্টক কালারটাকে বন্ধ করে দেই, ফিল কালারটাকে ওপেন করে দেই। ওকে, এখানে
এটা হচ্ছে আমাদের একটা টুল, এই যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এই রেক্ট্যাঙ্গেল টুলে একটা ক্লিক করি, দুঃখিত এটা হয়নি। রেক্ট্যাঙ্গেল টুলে এইভাবে ক্লিক করে একটা শেপ নিয়ে নিলাম। তো রেক্ট্যাঙ্গেল আমরা ফটোশপের মধ্যে দেখেছিলাম, এটা হচ্ছে 4 কোণা বিশিষ্ট একটা টুল। 4 কোণা বিশিষ্ট একটা টুল, এই রেক্ট্যাঙ্গেল টুল। ওকে, এখন এই শেপটাতে আমি যদি একটু কালার দিতে চাই, কিভাবে দিতে পারি? এখন এখানে কালারের অপশনগুলো কোথায়? কালারের অপশন হচ্ছে এই যে উপরেরটাকে বলা হয় ফিল কালার, নিচেরটাকে বলা হয় স্ট্রোক কালার। ফিল হচ্ছে পুরো জায়গাটা ফিল আপ করে দিয়েছে, যে কারণে এটাকে ফিল বলছি আমরা। আর স্ট্রোক হচ্ছে চারপাশ থেকে যে কালারটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু স্ট্রোক কালার। ওকে, আমরা চাইলে এই কালারটাকে চেঞ্জ করে দিতে পারি কিভাবে? অবশ্যই যে এলিমেন্টের কালার সিলেক্ট করব, কালার ফিক্সড করব, সেই এলিমেন্টটাকে আগে থেকে সিলেক্ট করে নিতে হয়। যেমন এই একটা ক্লিক করলাম, চারপাশে একটা সিলেকশন দেখতে পাচ্ছি। আমি যদি ডাবল ক্লিক করি দেন ওকে, একটা কালার এখানে প্লেস করলাম। আমাকে অবশ্যই এই কালারের প্যালেটের উপরে ডাবল ক্লিক করতে হবে। এই স্টকের উপরে ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি হচ্ছে এটা কিন্তু প্লেস হয়েছে, বাট আমরা দেখতে পাচ্ছি না। একটু জুম করি, এই যে এটা হচ্ছে আমাদের স্টক কালার, আই মিন চারপাশ থেকে যেটা প্লেস হলো সেটাই। ওকে, আচ্ছা, জাস্ট এ মিনিট।
আচ্ছা। তাহলে আমরা দেখছিলাম হচ্ছে কালারের বিষয়টা, কালার কিভাবে প্লেস করতে হয় বা কালার কিভাবে প্লেস করে সেটা আমরা দেখলাম। ওকে। এখন কালারটা দেওয়ার পরে আমরা যেমন ফটোশপের মধ্যে দেখেছিলাম লেয়ার ছিল, এখানে আর একটা সুবিধা আছে, আমাদের কিন্তু লেয়ারের কোনো কাজ নেই এখানে, অর্থাৎ ইলাস্ট্রেটরে আমাদের লেয়ারের কোনো তেমন একটা কাজ নেই বললে চলে। মানে লেয়ার নেই তা না, লেয়ার যদিও আছে কিন্তু খুব বেশি একটা কাজ ওটাতে থাকে না। কারণ হচ্ছে যে কোনো ধরনের এলিমেন্ট নিলে অটোমেটিক লেয়ারের মধ্যে লেয়ারটা তৈরি হয়ে যায়, লেয়ার প্যালেটের মধ্যে লেয়ারটা তৈরি হয়ে যায়, যে কারণে এখানে লেয়ার আমাদের নিতে হয় না নতুন ভাবে। ওকে। তাহলে লেয়ার যদি নিতে না হয় তাহলে আমরা এই যে এলিমেন্ট এটাকে মুভ করব কিভাবে? মুভ টুল তো নেই, এখানে কোনো মুভ টুল নেই। তো কোন টুল আছে? এখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে টুলটা ব্ল্যাক আকারে দেখতে পাচ্ছি, ব্ল্যাক অবস্থায়, এটাকে বলা হয় সিলেকশন টুল। এই যে এই পাশে একেবারে বাম পাশে এটাকে বলা হয় সিলেকশন টুল। তার মানে মুভ টুলের কাজ করে হচ্ছে এই সিলেকশন টুল। আই মিন আমি যদি একটা ক্লিক করি এবং মুভ করি, মুভ হচ্ছে। আবার লেয়ারের যে কাজটা সিলেক্ট করা, সিলেক্ট করেই কিন্তু মুভ করতে হয়। তো একই টুলে, এই একই টুলেই সেই কাজটা হচ্ছে। একটা টুলেই আমরা ক্লিক করে মুভ করাতে পারছি, এটাকে সিলেকশন করাতে পারছি। ওকে। যেমন আরো একটা কাজও কিন্তু এটা দিয়ে হয়, যেমন আমরা কন্ট্রোল টি প্রেস করে, ফটোশপে কন্ট্রোল টি প্রেস করে চারপাশে এইভাবে একটা অপশন থাকে, আমরা ক্লিক করে বড় ছোট করে দিতে পারি। বাট এইখানে শুধুমাত্র এই সিলেকশন টুলে ক্লিক করে আমরা যদি যে কোনো এলিমেন্টের উপরে একটা ক্লিক করি তাহলে এই চারপাশে সিলেকশন দেখা যায়, এটাকে আমরা কর্নার ক্লিক করে টেনে ছোট বড় করতে পারি, এলিমেন্টটাকে মুভ করাতে পারি। ওকে। এটা হচ্ছে আমাদের একটা সুবিধা, আই মিন সিলেকশন টুলের মাধ্যমে দুটো তিনটে কাজ একবারেই করা যায় এই সিলেকশন টুলের মাধ্যমে। এটা মুভ টুলের কাজ করে, সিলেকশন টুলের কাজ করে, এটা হচ্ছে আবার কন্ট্রোল টি দিয়ে যেটা করা হচ্ছে সেটাও করা যায়। তার মানে তিনটা কাজ আমরা খুঁজে পেলাম একটা টুলের মাধ্যমে, অর্থাৎ সিলেকশন টুলের মাধ্যমে। ওকে। আমরা কিভাবে কালার চেঞ্জ করে সেটাও দেখলাম। আবার অন্যদিকে আমরা চাইলে এই যে কালারের অপশন কন্ট্রোল প্যানেলের মধ্যে, এইখান থেকেও কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারি। এই যে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি কালার। ওকে। এখান থেকেও আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। আবার এইটাকেই এই যে এলিমেন্ট বা এই যে শেপটা নিলাম, এটাকে যদি আমি জুম করতে চাই, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে প্লাস চাপ দিব, কন্ট্রোল প্লাস জুম ইন হচ্ছে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হচ্ছে। আবার কন্ট্রোল স্পেস বার চেপে ধরে আমি যখন মাউসের কার্সারের দিকে একটু তাকাই, একটা সার্চ বক্সের মতো এবং মাঝখানে প্লাস চিহ্ন, আমি এবার ক্লিক করি, জুম ইন হচ্ছে। অল্টার যখন চেপে ধরলাম দেখেন মাঝখানে মাইনাস চিহ্ন, ক্লিক করলাম মাইনাস হয়ে গেল। ওকে। তার মানে জুম ইন এবং আউট হয় আমাদের কন্ট্রোল প্লাস মাইনাস প্রেস করলে, অথবা কন্ট্রোল স্পেস বার অথবা কন্ট্রোল অল্টার স্পেস বার। আচ্ছা, এভাবে আমরা জুম ইন এবং আউট করতে পারি। অথবা আমরা চাইলে অল্টার চেপে ধরে, শুধুমাত্র অল্টার চেপে ধরে আমাদের মাউসের যে সামনের চাকাটা আছে চাকাটাকে সামনের দিকে নিয়ে যায়, জুম ইন হচ্ছে, পেছনের দিকে নিয়ে যায়, জুম আউট হচ্ছে। আচ্ছা, এটা আমরা দেখলাম। আমরা এটাকে যদি একটু চার কোনায় অর্থাৎ কর্নার করতে চাই, রাউন্ড করতে চাই কর্নার গুলোকে, এটাকে এই কর্নার শেপটাকে চারপাশ থেকে একটু রাউন্ড করতে চাই, সেটা কিভাবে করব? অবশ্যই যে কোনো এলিমেন্টের কাজ করতে গেলে কিন্তু সেই এলিমেন্টটা সিলেক্ট করে নিতে হয়। আমি একটা ক্লিক করলাম, সিলেক্ট হলো, সিলেক্ট হলেই চারপাশে একটা সিলেকশনের মতো দেখা যায়, মাঝখানে একটা ডট মানে একটা পয়েন্টার দেখা যায়। ওকে। তার মানে এটা সিলেক্ট অবস্থায় এখন আছে। আমি এখন কি করব? অবশ্যই ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে রাউন্ডেড কর্নার, রাউন্ড কর্নার, দেন প্রিভিউ। এখান থেকে আমি যখন একটু বড় করব, বেশি করে দিলেই দেখা যাচ্ছে চারপাশে রাউন্ড তৈরি হলো। আবার যখন ছোট করে দিচ্ছি, অল্প করে দিচ্ছি, এখানে সমান হয়ে যাচ্ছে, একেবারে জিরো। ওকে। এটা হচ্ছে রাউন্ড করার সিস্টেম। আমরা এইভাবে চার কোণার যে শেপগুলো থাকে এগুলোকে রাউন্ড করে দিতে পারি। আবার আমরা চাচ্ছি এই শেপটাকে নিজের মতো করে প্লেস করব। এখন এই টুলের মধ্যে যখন আমরা যাই তখন আমি যদি ক্লিক করে ধরে রাখি তাহলেই কিন্তু যে টুলের উপরে এইভাবে এখনো কিন্তু ক্লিক করে ধরে আছি আমি, এই মাউসের যে লেফট বাটন সেটা, এবার ছেড়ে দেই, এই টুলটা সিলেক্ট হলো। বাট এটা আসলে যথেষ্ট কষ্টকর, এখানে ক্লিক করে ধরে রেখে যেটা আমার দরকার সেটার উপরে নিয়ে ছেড়ে দিতে হবে। তার থেকে বরং আমি ডান পাশে যে ছোট্ট অ্যারো কি, এখানে জাস্ট ছেড়ে দেই,
এবার কি হলো, এবার হচ্ছে পুরো টুলস গুলো বের হয়ে আসলো। ওকে, এখন যেটা করব আমি একটু নান করে দেই এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা ফিক্সড করে আমি যদি বাম পাশের যে অপশনটা আছে অর্থাৎ মাউসের লেফট বাটনটা একটা ক্লিক করি, সাথে সাথেই দেখতে পাচ্ছি একটা বক্স চলে আসলো। এখানে আমি ওয়াইড এবং হাইট ফিক্সড করে দিই 4, এখানে 4, দেন ওকে। এই যে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা শেপ তৈরি হলো, নিজের মতো করে একটা শেপ আমি নিয়ে নিলাম। পরেরটা হচ্ছে রাউন্ডেড হচ্ছে চারপাশে এই যে একটু রাউন্ড দেখতে পাচ্ছি, এটাই আমি এখানেও যদি একটা ক্লিক করি, এখানে দিয়ে দিই 3, এখানে দিয়ে দিই 3, দেন ওকে। এই যে 3 বাই 3 একটা রাউন্ডেড তৈরি হলো। ওকে, আবার আমরা যদি পরেরটা অর্থাৎ এই ইলিপস টুলটাকে দেখি, সিম্পলি একটা ক্লিক করে ড্র্যাগ করি, এই যে আঁকা বাঁকা করা যাচ্ছে। বাট আমরা যদি চাই যে ফিক্সড একটা রেশিওতে বা চারপাশের প্রপোর্শনটা ঠিক রেখে কাজ করব, তাহলে শিফট চেপে ধরবো, এই যে শিফট চেপে ধরে যখন আমি টান দিচ্ছি 3 পাশ বড় হচ্ছে, এক পাশ লেগে থেকে। আবার যখন আমি ছোট করছি, এক পাশ লেগে থেকে 3 পাশ ছোট হয়ে যাচ্ছে। আবার যখন শিফট এবং অল্টা চেপে ধরি, চারপাশেই বড় হচ্ছে, ছোট হচ্ছে, অল্টা চেপে ধরলে। আচ্ছা, এটাকেও আমি ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে আবারও ইলিপস টুলে যাই, বাম পাশে একটা ক্লিক করি, এখানে আমি দিয়ে দিই 4, এটা দিয়ে দিই 4। ওকে, একটা শেপ আমরা নিজের মতো করে নিজের যতটুকু দরকার ছিল ওইভাবেই নিয়ে নিলাম বা ক্রিয়েট করলাম। পরেরটা হচ্ছে পলিগোনাল টুল, পলিগোনালে একটা ক্লিক করে টান দেই, ওকে। এখানে আমাদের বেশ কয়েকটা কর্নার তৈরি হলো, কয়টা, 1 2 3 4 5 6টা। আমরা যদি বাম পাশে একটা ক্লিক করি এই জায়গায়, এখানে দেখতে পাচ্ছি রেডিয়াস আর সাইডস হচ্ছে কয়টা কর্নার দিতে চাই, 6টা, তো এখানে আমি 10টা দিয়ে ওকে দিই, এই যে 10টা কর্নার তৈরি হলো। আচ্ছা, এটাকে আমি আবার পলিগনটাকে ক্লিক করি, দেন একটা ক্লিক করে টান দিই 10টা, আমি এটাকে কমিয়ে ফেলি। আমাদের মাউস কিবোর্ডে যে 4টা অ্যারো কি থাকে, ওই অ্যারোকে নিচেরটা প্রেস করতে থাকি, এই যে একটা ত্রিভুজ হয়ে গেল। আবার ওপরেরটা প্রেস করতে থাকি, দেখতে পাচ্ছি অনেকগুলো তৈরি হলো। ওকে, আমরা আবারও কিবোর্ডের নিচেরটা প্রেস করতে থাকি, ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, এই ত্রিভুজটাকে এখানে রেখে দেই। আমরা তার মানে মিনিমাম নিতে পারি কিন্তু 3টা কর্নার, আর ম্যাক্সিমাম নিতে পারবো 100টা কর্নার। এখানে আমরা ডিলিট করে দেই, দিয়ে স্টারটাকে ধরি, স্টার যখন নিচ্ছি, এই যে স্টার। একইভাবে এটা আমি যখন লেফট ক্লিক করি, এই যে পয়েন্টস দেখা যাচ্ছে, কয়টা পয়েন্টস আমার দরকার হবে, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে আমি 10টা দিয়ে দেই, দেন ওকে। ও আচ্ছা, এটা একটু প্রবলেম হয়েছে, আবারও দেখি। পয়েন্টস 10টা দিয়ে আমি এখানে দিয়ে দিতে পারি 2 2, ওকে। 10টা পয়েন্ট কিন্তু তৈরি হলো। তাহলে আলটিমেটলি তারা থাকলো না বা স্টার এটা মনে হচ্ছে না, এখন সিম্পলি রাউন্ড মনে হচ্ছে। আবার আমি স্টারটা ধরে নেই, একটা ক্লিক করি, এই যে আরো একটা ক্লিক করে আমি যদি কিবোর্ডের উপরেরটা প্রেস করি, বেড়ে যাচ্ছে। আমি যদি নিচেরটা প্রেস করি, কমে গেল। ওকে, এটা ছিল আমাদের রেক্ট্যাঙ্গেল টুলের কাজ, এই কয়টা। এটা অবশ্য খুব বেশি একটা কাজে লাগে না, ওই জন্য এটা দেখালাম না। এতটুকুই আমাদের রেক্ট্যাঙ্গেল টুলের কাজ। আমরা পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কালার প্লেস দেখলাম, সিলেকশন টুল দেখলাম, কপি অ্যান্ড পেস্ট একটু দেখি কিভাবে কপি করে এবং পেস্ট করে। এখানে ছোট্ট একটা এলিমেন্ট আমরা নিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করি, এই কালার দেই, ওকে। এইবার এই এলিমেন্টটাকে আমি কপি করব, এই এলিমেন্টটাকে কপি করার জন্য এটাকে সিলেক্ট করে এডিট থেকে কপি, আবারও এডিট থেকে পেস্ট, কোথায় আসলো, এই যে এখানে প্লেস হয়ে গেল। আমি এটাকে ডিলিট করে দিই, আবারও যদি সিলেক্ট করি, আমরা এডিট থেকে যাব কপি, আর এডিট থেকে আবারও যাব পেস্ট ইন ফ্রন্ট, কোথায় পেস্ট হলো, এটার উপরেই কিন্তু প্লেস হয়ে গেল। আমরা টান দিলে বের হয়ে আসবে, দেখতে পাচ্ছি। আবারও আমি এটাকে সিলেক্ট করি, করে অল্টার চেপে যদি ধরি, এবার অল্টার চেপে ধরে জাস্ট একটা টান দিই, মাঝখানে কিন্তু একটা গাইডলাইন, একটা স্মার্ট গাইড আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালারের, ছেড়ে দিলাম, এটা সরে গেল। ওকে, এটাকে আমরা কপি করলাম। এবার যদি কন্ট্রোল ডি দেই, জাস্ট মিনিট, এটাকে ডিলিট করে দেই, অল্টার চেপে ধরে আমি আবারও, ওকে, কপি করলাম, দেন কন্ট্রোল ডি,
কন্ট্রোল ডি দিলে কি হলো, কপি তো হয়েই ছিল, জাস্ট এই যে প্রথমে আমি যতটুকু স্পেস দিয়েছি একে, এই স্পেসটুকুকে কেন্দ্র করে প্রত্যেকটা একে একে এখানে প্লেস হচ্ছে। আমি চাচ্ছি এই পুরোটাকে সিলেক্ট করলাম, দেন অল্টার চেপে ধরে এইভাবে, এই যে এইভাবে দিয়ে দিলাম, একটাকে ডিলিট করে দেই। এবার এই পুরোটাকে আমি সিলেক্ট করে আমি যদি অল্টার চেপে ধরে এই যে এই দুটোকে সিলেক্ট করে যখন কন্ট্রোল ডি প্রেস করছি, সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি হলো। ওকে, এইভাবে আমরা কপি পেস্ট করব এবং সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করব। তো ডিজাইন আরো কিছু আমরা তৈরি করি, আমরা এই টুলগুলো দিয়ে কাজ করব। এটা হচ্ছে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেল, সরি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এটাকে আরেকটু ছোট করি বা এটাকে ডিলিট করে দিয়ে আমরা রাউন্ড একটা নিতে পারি, নিলাম, অল্টার চেপে ধরে এটাও নিলাম, দেন কন্ট্রোল ডি। আমরা ব্যাকে চলে যাই, এত আমাদের দরকার নেই। তা ব্যাকে কিভাবে যায়, ব্যাকে তো চলেই গেলাম। ব্যাকে যাওয়ার জন্য আমরা যেটা করব যে এডিট অপশন আছে, এডিট থেকে আনডু ট্রান্সফর্ম, আবারও আনডু ট্রান্সফর্ম, আবারও আনডু ট্রান্সফর্ম। ওকে, আবার যদি আমরা কন্ট্রোল জেড দিই তাও ব্যাকে চলে যাচ্ছে, আবার যদি কন্ট্রোল শিফট জেড দিই, কন্ট্রোল শিফট জেড, ওকে, কন্ট্রোল জেড দিলে ব্যাকে যায়, কন্ট্রোল শিফট জেড দিলে সামনের দিকে যায়। আচ্ছা, এটা ছিল আনডু এবং রিডো। এবার এই ডিজাইনটাকেই আমি সিলেক্ট করলাম অল্টার চেপে ধরে, ওকে, এই পুরোটাকে আমি সিলেক্ট করি, দেন অল্টার চেপে ধরে, ওকে, দেন কন্ট্রোল ডি। ব্যাস, সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। আমরা চাইলে এখানে এই লাইনটুকু সিলেক্ট করি, দেন এখানে এখানে একটা কালার দিয়ে দেই, এই যে এখানে কালার দিয়ে দিলাম আমরা। এইভাবে করে আমরা ডিজাইন কিন্তু করব, হোমওয়ার্ক হিসেবে আমাদের ডিজাইন এই টাইপের থাকবে। আমরা যদি স্টারটা দিয়ে দেখি, একটু স্টারে আরো বেশ কিছু কমাতে হবে। আচ্ছা, আমরা স্টারটা একটু নেই, স্টারটা নিয়ে এখানে রেখে দিলাম, দেন মুভ টুলে চলে যাই বা সিলেকশন টুলে চলে যাই, এটাকে একটু কালার দিয়ে দে, এই কালার দিয়ে দিলাম। দেন এটাকে আমি এইখানে রেখে যদি অল্টার চেপে ধরে নিচের দিকে নিয়ে যাই, ওকে, এবার কন্ট্রোল ডি, দেন এই পুরোটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে, ওকে, এই একটাকে ডিলিট করে দেই, আবার এই দুই লাইনকে ধরি, কন্ট্রোল, ওই সরি অল্টার, ওকে, এটা এটা এইভাবে দিই, আবার কন্ট্রোল ডি। ব্যাস, এইভাবে আমরা সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করতে পারি। ওকে, আমরা চাইলে এগুলোকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন আমরা দেখব হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখতে গেলে এটাই আমরা রেখে দিই আবার, হ্যাঁ, অথবা আমরা চাইলে এইটা রেখে দিই, এই ব্যাকে যেটা ছিল সেটা আবার নিয়ে আসি। এইভাবে ম্যাজিক ওয়ান টুলের কাজ করতে চাইলে আমরা দেখেন, ম্যাজিক ওয়ান টুল কিন্তু আমাদের একটা সলিড কালারকে ধরতো ফটোশপের মধ্যে, ফটোশপে একটা ফিক্সড কালারকে সিলেক্ট করতো ম্যাজিক ওয়ান টুল, এখানেও একই কালার সিলেক্ট করবে, বাট সুবিধাটা হচ্ছে এই একটা শেপের পরে আর একটা শেপের দূরত্ব অনেক, এই শেপের পরেও কিন্তু আর একটা শেপের দূরত্ব অনেক। বাট ম্যাজিক ওয়ান টুল কি করে, এই জায়গাটাতে, এই যে এটা হচ্ছে টুল, একটা ক্লিক করি গ্রিনের উপরে, দেখেন যেখানে যেখানে ছিল সবগুলো সিলেক্ট করে নিয়েছে। আচ্ছা, আমি যদি এই কালারের উপরে ক্লিক করি, এখানে যতগুলো আছে সবগুলোই সিলেক্ট করে দিয়েছে। তো গ্রিনের উপরে রেখে দেই,
দিয়ে আমি যদি জাস্ট এই অপশন থেকে কালারটা চেঞ্জ করি, এই যে চেঞ্জ করে ফেললাম। ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুল। যেখানেই থাকুক, মাঝখানে যতই স্পেস থাকুক, একই কালারকে ও ফিক্সড করে ফেলবে বা ধরে ফেলবে বা সিলেকশন করে ফেলবে। পরেরটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে কি করা হয়, সিলেকশন তৈরি করা হয় এটা দিয়েও। এটা একটু ব্যতিক্রম, জাস্ট আমি যে এলিমেন্টের উপরে এইভাবে ক্লিক করে টেনে নিয়ে যাচ্ছি। ওকে ওকে, যে এলিমেন্টের উপর দিয়ে আমি ল্যাসো টুলটা টেনে নিলাম, সেই এলিমেন্টটাই কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেন আমি এটারও কালারটা চেঞ্জ করে দিতে পারি। এই যে কালার চেঞ্জ করে দিলাম। ওকে, তো ল্যাসো টুল এবং ম্যাজিক টুল আমরা দেখলাম মোটামুটি। এখন যেটা দেখব সেটা হচ্ছে পেন টুল। পেন টুল কিন্তু আমরা মূলত ফটোশপে দেখেছিলাম। তো এখানে কিসের পেন টুল বা কেন দেখব? তার কারণ হচ্ছে ফটোশপের থেকেও এখানে একটু এক্সট্রা সুবিধা আছে। সেটা হচ্ছে পেন টুলটা ক্লিক করি, দেন এখানে একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, এই একটা, ওকে ছেড়ে দেই। এটা বরং না দিয়ে আমরা পেন টুল যে এক কালারটা চেঞ্জ করে দিই আগে। একটা ক্লিক, দুটো ক্লিক, তিনটে, চারটে, ওকে। এই রেখে দিলাম, হ্যাঁ। এটা হচ্ছে পেন টুলের কাজ। বাট আমি কি করেছিলাম, এখান থেকে শুরু, এখানে শেষ। কিন্তু ফটোশপের মধ্যে যেটা করতে হয়, যেখান থেকে শুরু করা হয় ঠিক ওই জায়গাটাই কিন্তু শেষ করতে হয়। যেখান থেকে শুরু করা হয় ঠিক ওখানে এনেই শেষ করতে হয়, তবেই সেটা ফিক্সড হয় বা মিশে যায় বা ওই কাজটা হয় বা কালারটা প্লেস হয়। বাট এখানে সুবিধাটা কি, একটা ক্লিক, দুটো ক্লিক, তিনটে ক্লিক। আমি আর যদি ক্লিক না করি, এখানে মিশালাম না, কোনো সমস্যা নেই। মিশিয়ে দিলেও ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট এতটুকুই পরিবর্তন, এর থেকে বেশি কিচ্ছু না। আমরা পেন টুল নিয়ে একটা বক্স ক্রিয়েট করি, একটা বক্স ক্রিয়েট করলাম। ওকে, এইবার পেন টুলের মধ্যে যা যা আছে এগুলো কি, এগুলো হচ্ছে আমরা এটাও ফটোশপে দেখেছি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, এখানে একটা অ্যাড করি, এখানে একটা অ্যাড করি, এখানে একটা অ্যাড করি। এগুলো দিয়ে কি করতে হয়, কনভার্ট পয়েন্ট টুলের মাধ্যমে আমরা এভাবে বাঁকা করে দিতে পারি, এইভাবে বাঁকা করে দিলাম। আবার মাইনাস দিয়ে কি হয়, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে এভাবে মাইনাস করে দিতে পারি, এই যে দিলাম, এই যে মাইনাস করে দিলাম। এটা আমরা কম বেশি সবাই জানি। আচ্ছা, এবার এটাকে আমি ডিলিট করে দিই। আবার আমি পেন টুলে চলে যাই। পেন টুলে যে একটা ক্লিক করি, দুটো ক্লিক, তিনটে, চারটে, পাঁচটা, ওকে। এটাকে আমি এখানে রেখে দিই। অলটা চেপে ধরে আর একটা কপি করি, আরো বেশ কয়েকটা কপি করি আমি। আচ্ছা, এটাকে আমি যদি, অথবা এটাকেই আমি যদি আবারও কপি করি, দেন এটাও কপি করে এইভাবে রাখি, কন্ট্রোল ডি দিয়ে কপি করি, পুরোটাকে সিলেক্ট করি, আবারও কপি করি। অনেকগুলো নিয়ে নিলাম, কেন নিলাম এবার একটু দেখবো। সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। এই একটা এলিমেন্ট, এই এলিমেন্টটাকে আমি যদি সিলেক্ট করে, জাস্ট এইটা হচ্ছে সিলেকশন টুলের পাশেরটা হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুল। এটা ক্লিক করে ধরে টেনে বের করে নিয়ে আসি। প্রথমটা ডিরেক্ট সিলেকশন টুল, আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে একটু টান দেই, মুভ হচ্ছে না। জাস্ট একটাতে ক্লিক করে যদি টান দেয়, এই যে মুভ হচ্ছে, এই যে মুভ হচ্ছে। এটা আমরা জানি, এটা ফটোশপে দেখেছি, এটা মুভ হচ্ছে। ওকে, বাট এর পরের যেটা, পরেরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। এই গ্রুপ সিলেকশনটা কি, গ্রুপ সিলেকশন হচ্ছে আমরা যদি এই এলিমেন্ট গুলোকে সিলেক্ট করি এবং অবজেক্টে যে গ্রুপে একটা ক্লিক করি, তার মানে আমরা ফটোশপে যেমন ছিল আমাদের লেয়ার গুলোকে, অনেকগুলো লেয়ারকে আমরা সিলেক্ট করতাম, কন্ট্রোল জি দিয়ে সেটাকে গ্রুপ করে ফেলতাম এবং কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করতাম। এখানেও একইভাবে আমরা কিন্তু এই যে কোনো ধরনের এলিমেন্টকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়, অথবা অবজেক্ট থেকে গ্রুপ করেছি আমরা মাত্র, অথবা আমরা চাইলে কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হয়। এটা দেখি গ্রুপ হলো কিনা, এই যে একটাকে ক্লিক করে নিয়ে যাচ্ছে, সব গ্রুপ হয়ে গেছে, আমরা কিন্তু নিচের লাইনটা গ্রুপ করিনি।
আবার অবজেক্ট থেকে আনগ্রুপে ক্লিক করি, এই যে আলাদা হয়ে গেল, এটা এখন আর গ্রুপ অবস্থায় নেই। তাহলে আবার আমরা সিলেক্ট করি এবং কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দেই, এই যে দেখতে পাচ্ছি গ্রুপ হলো। ওকে, আমরা এখান থেকে গ্রুপ সিলেকশন টুল ফিক্সড করে এই একটা এলিমেন্টকে ক্লিক করে টেনে বাইরে নিয়ে আসি, এটাকেও টেনে বাইরে নিয়ে আসি। তো গ্রুপ করা সত্ত্বেও কিন্তু এর মধ্যে থেকে আমি এগুলোকে বাইরে নিয়ে যেতে পারছি, কিসের মাধ্যমে? গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে। তবে হ্যাঁ, আমরা যখনই সিলেকশন টুলে ক্লিক করব, এইবার গ্রুপের উপরে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু গ্রুপ অবস্থায় ছিল, গ্রুপ অবস্থায় আছে, শুধুমাত্র এলিমেন্টগুলোর স্থান পরিবর্তন করেছে এই গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে। ওকে, এটাই হচ্ছে আমাদের গ্রুপ সিলেকশন টুল। আচ্ছা, এবার আমরা একটু যদি দেখি অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট। অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এগুলো এক একটা কিন্তু অবজেক্ট। তো এই তিনটাকে আমি ধরি, এই একটা অবজেক্টের কালার একটু চেঞ্জ করি, এই অবজেক্টের কালারটাও চেঞ্জ করি। ওকে, তিনটা হলো এখানে না? আমরা লেয়ারের যে বিষয়টা জানতাম, লেয়ার অ্যারেঞ্জমেন্ট করা, অর্থাৎ নিচের যে লেয়ারটা থাকতো ওই লেয়ারের ডিজাইনটা কিন্তু আর্টবোর্ডের উপরে নিচেই দেখাতো বা ঢেকে যেত, আর ওপরে যেটা থাকতো সেটা কিন্তু ওপরেই শো করতো। এখানে তো লেয়ার নেই, তাহলে আমি সেটা কিভাবে করব? অবশ্যই ব্লুটা যদি আমি নিচে দিতে চাই, লালের নিচে, এই ব্লুর উপরে ক্লিক করে আমি যদি অবজেক্টে যাই, অবজেক্ট থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, পেছনে চলে যাবে। অবজেক্টে যাই, অবজেক্ট থেকে আবার সেন্ড টু ব্যাক, এই যে ব্যাকে চলে গেল। লালটা যদি কালার উপরে নিয়ে আসতে চাই, লালটা সিলেক্ট করলাম, অবজেক্টে যাই, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এই যে ফ্রন্টে চলে আসলো। আবারও ক্লিক করি এবং রাইট ক্লিক করেও শর্টকাটে অ্যারেঞ্জ থেকে এই যে সেন্ড টু ব্যাক, পেছনে চলে গেল। এটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট। যে কোনো ধরনের শেপ আমরা পেছনে এবং সামনে পাঠিয়ে দিতে পারি অ্যারেঞ্জের মাধ্যমে। ডকুমেন্ট সেভ, ডকুমেন্ট সেভ এআই, জেপিজি, পিএনজি, ইপিএস কিভাবে করে? ডকুমেন্ট সেভ করার সিস্টেম হচ্ছে, আমি যদি একটা ছোট্ট এরিয়া তৈরি করি এবং এটা যদি হয় গ্রিন কালার এবং একটা ইলিপস টুল নিয়ে মাঝখানে দিয়ে দেই, এটা দিয়ে দিই লাল কালার। ওকে, আবার আমি যদি রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়েই অথবা রাউন্ডের টুলটা নিয়েই, ওকে, এটা আমরা অন্য কালার দেই, এটা কালার দিব হচ্ছে একটু ফ্যাকাশে টাইপের কালার। আচ্ছা, দিলাম। এটা উপরে দেখতে পাচ্ছি, এই যে লাঠিটা হবে নিচে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, চলে গেল। ওকে, এখন আমরা আবারও হচ্ছে এই ইলিপস টুলটা নিই, ইলিপস টুলটা নিয়ে এখানে চ্যাপটা করে একটা, ওকে, এটাও নিচে দিতে হবে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, কালারটা চেঞ্জ করে দেই। ওকে, হ্যাঁ, একটা ফ্ল্যাগ তৈরি করলাম। এই ফ্ল্যাগটাকে আমি সেভ করব, ফাইল থেকে সেভ, সেভে যে আমি যদি ডেস্কটপে রাখতে চাই, এখানে দেখেন এই যে টাইপ অ্যাডোব বা অ্যাডোব ইলাস্ট্রেটর এআই, এই যে এআই ফরম্যাট, এআই ফরম্যাটে আমি সেভ করব। প্রথমে লিখি 01, সেভে ডাবল ক্লিক করলাম, এখানে CS6টাই আমরা ফিক্সড করে দিয়ে দেন ওকে, ব্যাস, আমরা এটা কেটে দিই। ইলাস্ট্রেটরটা ধরে কেটে দিলাম, একটু দেখে আসি। এই যে ডাবল ক্লিক করি, এআই ফরম্যাটটা হচ্ছে আমাদের ফটোশপে যেমন পিএসডি ফরম্যাট ছিল, পিএসডি ফরম্যাট এডিটেবল ফরম্যাট, এখানেও এআইটা হচ্ছে সেই এডিটেবল ফরম্যাট। ওকে, আমরা ওপেন করি একটু। এই যে দেখতে পাচ্ছি আমাদের পতাকা যেমন ছিল তেমনই আছে, এডিটেবল ফরম্যাটেই আছে। আমরা এটাকে যদি জেপিজি করতে চাই, ফাইল থেকে চলে যাব, সেভ ফর ওয়েব, অবশ্যই সেভ ফর ওয়েবের মাধ্যমে আমরা জেপিজি ফিক্সড করব, যেমন এখানে জেপিজি সিলেক্ট করে দিতে পারি, ম্যাক্সিমামই দেওয়া থাকতে পারে। দেন এখানে আমরা সেভ দিয়ে দিই, কোথায় সেভ করব? ডেস্কটপের উপরে, 01 ছিল তো 02 দিয়ে দিই, দেন সেভ। এই যে ডাবল ক্লিক করি, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ। বাইরের সাদা অংশটুকু যদি না রাখতে চাই, তাহলে আমাদের পিএনজিতে সেভ করতে হবে। ফাইলে যাই, ফাইল থেকে
সেভ ফর ওয়েব পিএনজি 24। দেখেন ব্যাকগ্রাউন্ডে কিছু নেই। 03 দেন সেভ। এই যে এটার ব্যাকগ্রাউন্ড খালি, এটার ব্যাকগ্রাউন্ডে রয়েছে কি আছে, এটা হচ্ছে জেপিজি, এটা হচ্ছে পিএনজি। আরেকটা হচ্ছে ইপিএস ফাইল। ইপিএসটা কি? ইপিএসটাও হচ্ছে এআই ফাইলের মতোই, এটাও ফাইল থেকে সেভ অ্যাজ এ যাব, অ্যাজ এ যে এখান থেকে ক্লিক করে ইপিএস এটা লিখে দেই 03 দেন সেভ। এখানে CS6টাই রেখে সেভ করে দিই। ইপিএসটা হচ্ছে মূলত, আমি বলে দেই, ইপিএসটা হচ্ছে মূলত এটাও একটা এডিটেবল ফরম্যাট। তবে আমার এই ইপিএস ফাইলটা যদি অন্য কারোর অন্য কোনো সফটওয়্যারে, অন্য কোনো এডিটেবল সফটওয়্যারে ওপেন করা হয় তাহলে ওপেন করা যাবে। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের একটা এক্সট্রা ফিচার। আমরা এই ডিজাইনটা যদি অন্য কোনো সফটওয়্যারে, অর্থাৎ এডিটেবল সফটওয়্যার হতে হবে, সেই সফটওয়্যার ওপেন করতে চাই, ওপেন করা যাবে। ওকে, অথবা আমি চাইলে পিএইচডিতে ওপেন করতে পারবো, এখান থেকে কাজ করে ওখানে নিয়ে ওপেন করবো। আচ্ছা, যে কারণে ইপিএস ফাইল আর এআই ফাইল হচ্ছে সিম্পলি আমি আমার কম্পিউটারের জন্যই করব, আর যে কোনো ধরনের ইলাস্ট্রেটরে ওপেন হবেই, এবং সেটা আমরা এডিটেবল হবে, এডিট করে কাজ করতে পারি। ওকে, এটা ছিল মূলত আজকের ক্লাস।